গড় মুনাফার হারে লাস্ট ক্লাসে তোমাদের দেখছিলাম যে আহ, সমস্যা হইতেছে যে নিট মুনাফা কখন কিভাবে বের করবো সেটাই ঠিক করতে পারতেছিল না। বলতেছিল অবচয় বাদ দিব, কর বাদ দিব সব ক্ষেত্রেই, আবার ভগ্নাংশের মূল্য যোগ করবো, এই টাইপের কথাবার্তা আসতেছিল। তো আমি যে কাজটা করলাম আজকে, যে আমাদের কোশ্চেনে কোন কোন জিনিসগুলো দেওয়া থাকতে পারে, তো এটাকে মোটামুটি 8টা পয়েন্টে ভাগ করছি, যে এই 8টা পয়েন্টের বাইরে আর কিছু দেওয়া থাকবে না কোশ্চেনে। সেটা কি? ফার্স্টে হলো কর পরবর্তী নিট মুনাফা, নিট মুনাফা, কর পূর্ববর্তী নিট মুনাফা। শব্দগুলো কিন্তু দেখলে খুব মানে ডিফিকাল্ট বা মনে রাখা কষ্ট করে এমন কিছু না। নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা, কর পূর্ববর্তী নিট মুনাফা, আর অবচয় ও কর পূর্ববর্তী নিট মুনাফা, এইটা হলো নিট মুনাফা রিলেটেড। আবার নগদ প্রবাহের বেলায় সেম ভাবে নগদ প্রবাহ, কর পরবর্তী নগদ প্রবাহ, কর পূর্ববর্তী নগদ প্রবাহ, অবচয় ও কর পূর্ববর্তী নগদ প্রবাহ। তো আমাদের নিট মুনাফা রিলেটেডও থাকতে পারে, নগদ প্রবাহ রিলেটেডও থাকতে পারে। কি কি? শুধু নিট মুনাফা বা শুধু নগদ প্রবাহ, আর এগুলোর সাথে কর পরবর্তী কর পূর্ববর্তী যোগ করতে পারে, বা অবচয় ও কর পূর্ববর্তী যোগ করতে পারে। এখন যদি কালারটা দেখো তাহলে দেখবা যে কিছু কিছু এক কালার, আবার অন্যটা আলাদা কালার। যেমন কর পরবর্তী নিট মুনাফা আর নিট মুনাফা গ্রিন কালার। কেন এই দুইটা সেম কালার? কারণ এই দুইটার মানে হলো একই। নিট মুনাফা বলতে আমরা যা বুঝি, কর পরবর্তী নিট মুনাফা একই জিনিস, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। তো এই দুইটা থাকলে আমরা অঙ্ক সেম ভাবেই করব। ওকে। আবার কর পূর্ববর্তী নিট মুনাফা থাকলে এটা একভাবে করব, অবচয় ও কর পূর্ববর্তী নিট মুনাফা, কর পূর্ববর্তী নগদ প্রবাহ, অবচয় ও কর পূর্ববর্তী নগদ প্রবাহ, এই তিনটা আবার সেম, একই জিনিসের তিনটা নাম। আর নগদ প্রবাহ, কর পরবর্তী নগদ প্রবাহ সেম। এইখানে আমি খুব সহজে বলছিলাম যে কর পরবর্তী এই শব্দটা থাকলে, এই শব্দটাকে যদি আমরা অ্যাভয়েড করি তাও চলে। যেমন ধরো কি আছে, কর পরবর্তী নিট মুনাফা, আমরা কর পরবর্তী এতটুকু কেটে দিই, তাহলে কি হয়? শুধু নিট মুনাফা। তার মানে কর পরবর্তী নিট মুনাফা মানে নিট মুনাফা সেম। আবার সেম ভাবে কর পরবর্তী নগদ প্রবাহ, যদি কর পরবর্তী টুক কেটে দিই তাহলে থাকে কি? নগদ প্রবাহ। তার মানে নগদ প্রবাহ থাকলে যা করব, কর পরবর্তী থাকলেও তাই করব। ক্লিয়ার? আচ্ছা দেখা এখন কোনটা থাকলে কি করব। আমাদেরকে যদি কোশ্চেনে দিয়ে দেয় নিট মুনাফা বা কর পরবর্তী নিট মুনাফা, দুটো সেম জিনিসই। কারণ কর পরবর্তী কথাটার খুব একটা ভ্যালু নাই, এটা কেটে দিলে বাকিটুকু কি? নিট মুনাফাই। তার মানে দুইটা একই কথা, কর পরবর্তী নিট মুনাফা, নিট মুনাফা। এইটা থাকলে আমাকে কোনো কিছুই বের করতে হবে না, মানে আমি সরাসরি সূত্রে চলে যাব। সূত্রগুলা কি কি? গড় মুনাফার হারের সূত্র, গড় কর পরবর্তী নিট মুনাফা, গড় বিনিয়োগ, গড় পরবর্তী কর পরবর্তী নিট মুনাফা বের করব সব নিট মুনাফা যোগ করে, বছর দিয়ে ভাগ দিয়ে, আর গড় বিনিয়োগ, বিনিয়োগ যোগ ভগ্নাংশের মূল্য ভাগ 2। তো আমাকে যদি নিট মুনাফা বা কর পরবর্তী নিট মুনাফা দিয়ে দেয়, তাহলে আমরা তিনটা সূত্র করে, গড় নিট মুনাফা, গড় বিনিয়োগ, গড় মুনাফার হার, এই তিনটা সূত্র করে অঙ্ক করে দিব, আমার কিছু বের করা লাগবে না ছক করে, যদি নিট মুনাফা বা কর পরবর্তী নিট মুনাফা দিয়ে দেয়। এবার আমাকে যদি কর পূর্ববর্তী নিট মুনাফা দিয়ে দেয়, তাহলে কি করব? কর পূর্ববর্তী নিট মুনাফা দিলে কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে করটা বাদ দিব। দেখো বলছি কি কর পূর্ব, এজন্য করটাকে বাদ দিব, করটাকে বাদ দিলে নিট মুনাফা পেয়ে যাব। আর নিট মুনাফা পেয়ে গেলে বাকি তিনটা সূত্র, গড় নিট মুনাফা, গড় বিনিয়োগ, গড় মুনাফার হার। এই যে উপরেরটা নিট মুনাফা দেওয়া ছিল, আমার টার্গেট হলো নিট মুনাফাটা বের করা, যে করে হোক নিট মুনাফা বের করা। তো নিট মুনাফা দিয়ে দিলে তো আর নিট মুনাফা বের করার দরকার নাই, তিনটা সূত্র করে করে দিব। আর যদি কর পূর্ববর্তী নিট মুনাফা দেয়, সেইখান থেকে আমি করটাকে বাদ দিলে নিট মুনাফাটা পেয়ে যাচ্ছি, তারপর বাকি তিনটা সূত্র করে করে দিব। আর এরপর যদি এই তিনটা থাকে তার মানে এক কথা, কি কি? অবচয় ও কর পূর্ববর্তী নিট মুনাফা। অবচয় ও কর পূর্ববর্তী নিট মুনাফা বলতে আমরা যা বুঝবো, আমাদের যদি বলে কর পূর্ববর্তী নগদ প্রবাহ, কর পূর্ববর্তী নগদ প্রবাহ সেম কথা, বা অবচয় ও কর পূর্ববর্তী নগদ প্রবাহ একই কথা। অবচয় ও কর যদি পূর্ববর্তী শুধু নগদ হুম, প্রবাহ বলে তাহলে, বুঝি নেই। যদি শুধু যদি শুধু নগদ প্রবাহ বলে তাহলে? না তাহলে আর এই মানে এই রকম হবে না, তাহলে অন্যরকম করে হবে। মানে আমরা চারটা ভাগ করছি, দেখো এখানে চারটা কালার আছে।
তার মধ্যে একটা হলো নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা, এই দুটো সেম। কর পূর্ববর্তী এটা আলাদা। অবচয় কর পূর্ববর্তী নিট মুনাফা, কর পূর্ববর্তী নগদ প্রবাহ, অবচয় কর পূর্ববর্তী নগদ প্রবাহ, এই তিনটা আবার সেম। আর শুধু নগদ প্রবাহ আবার অন্যভাবে করব। কর পরবর্তী নগদ প্রবাহ ওই দুইটা সেম, কারণ আচ্ছা, কর পরবর্তী শব্দটা কেটে দিলে হবে। তো আমরা ফার্স্টে দেখলাম যে শুধু নিট মুনাফা দিয়ে দিলে কিভাবে করব। শুধু নিট মুনাফা আর কর পরবর্তী নিট মুনাফা তো একই, তাহলে এইটা থাকলে শুধু সূত্র করে করব। কর পূর্ববর্তী বললে করটাকে বাদ দিয়ে করব, করটা বাদ দিলেই নিট মুনাফা পেয়ে যাব, তারপর তিনটা সূত্র। আর এরপরে দেখতেছি কি অবচয় ও কর পূর্ব নিট মুনাফা বা কর পূর্ব নগদ প্রবাহ। কর পূর্ব নগদ প্রবাহ পরবর্তী থাকলে পরবর্তীটা কিন্তু অলওয়েজ কেটে দিব, কর পরবর্তী থাকলে ওই কর পরবর্তী কেটে দিয়ে অঙ্কটা করব, ওই শব্দটুক। তো পূর্ববর্তী আছে, পূর্ববর্তী কিন্তু কাটা যাবে না। কর পূর্ববর্তী নগদ প্রবাহ মানে কি অবচয় ও কর পূর্ব নিট মুনাফা। আর এটা তো অবচয় ও কর পূর্ব নগদ প্রবাহ বলেই দিচ্ছে, দুইটাতেই অবচয় ও কর পূর্ব শব্দটা এক্স্যাক্টলি উল্লেখই আছে, অবচয়ের কথা করের কথা, কিন্তু এইখানে অবচয়টা নাই, নগদ প্রবাহ বলছে। এইটা মনে রাখা লাগবে যে কর পূর্ববর্তী নগদ প্রবাহ, কর পূর্ববর্তী নগদ প্রবাহ মানে হলো অবচয় ও কর পূর্ব নিট মুনাফা। তো অবচয় ও কর পূর্ব নিট মুনাফা হলে নিট মুনাফা বের করব কিভাবে? ফার্স্টে অবচয়টা বাদ দিব, অবচয় ও কর পূর্ব নিট মুনাফা থেকে অবচয় বাদ দিব, অবচয় বাদ দিলে পাবো কর পূর্ব নিট মুনাফা, কর পূর্ব নিট মুনাফা থেকে করটা বাদ দিব, কর বাদ দিলে পাবো নিট মুনাফা। ওকে, নিট মুনাফা যেহেতু পেয়ে গেছি, তারপর ওই বাকি তিনটা সূত্র, গড় নিট মুনাফা, গড় বিনিয়োগ, গড় মুনাফার হার। আর ফাইনালি আরেকটা থাকে কি শুধু নগদ প্রবাহ বললে কিভাবে করব। শুধু নগদ প্রবাহ আর কর পরবর্তী নগদ প্রবাহ সেম। আগেই বলছি যে কর পরবর্তী শব্দটা কেটে দিলে কোনো সমস্যা নাই। তো এতটুকু যদি কেটে দিই তাহলে বাকি থাকে কি নগদ প্রবাহ কথাটাই বাকি থাকে। তো শুধু নগদ প্রবাহ থাকলে করব কি অবচয়টা বাদ দিব নগদ প্রবাহ থেকে, নগদ প্রবাহ মাইনাস অবচয়, তাহলে নিট মুনাফা বের হয়ে যাবে। শুধু এখান থেকে কর বাদ দেওয়া লাগবে না? না, কর বাদ দেওয়া লাগবে না। শুধু নগদ প্রবাহ বললে কর বাদ দেওয়া লাগবে না। কর বাদ দেওয়া লাগবে কখন? যখন কর শব্দটা থাকবে। যেমন দেখো এইখানে তিনটার মধ্যে অবচয় ও কর পূর্ব নিট মুনাফা, কর পূর্ববর্তী নিট মুনাফা, অবচয় ও কর পূর্ব নগদ প্রবাহ, কর শব্দটা কিন্তু আছে, তখন করটা বাদ দিব। এইখানে কর পূর্ব নিট মুনাফা, কর শব্দটা আছে, তখন করটা বাদ দিব। কিন্তু এই জায়গায় কি আছে শুধু নগদ প্রবাহ। আর বলছি কি কর পরবর্তী থাকলে কর পরবর্তী কেটে দিব, কর পরবর্তী কেটে দিলে থাকে কি শুধু নগদ প্রবাহই, তাহলে তো আর করটা থাকে না। ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি। কর পরবর্তী থাকলে কর পরবর্তী শব্দটা কোশ্চেনে কেটেই দিব, কারণ ওই কর পরবর্তী বলতে যা বোঝায় এমনি ওইটা ছাড়া যা বোঝায় একই। তো শুধু নগদ প্রবাহ থাকলে কি করব? অবচয়টা বাদ দিব, তাহলেই নিট মুনাফা পাবো। নগদ প্রবাহ মাইনাস অবচয়, নিট মুনাফা পেয়ে যাবো, তারপর বাকি তিনটা সূত্র গড় নিট মুনাফা, গড় বিনিয়োগ, গড় মুনাফার হার। এটা একটু ছোট করে চারটাকে এক ফ্রেমে আনা যাবে না? চারটাকে এক ফ্রেমে আনতে পারি নাই। তো এইখানে আমরা তিনটা এক ফ্রেমে দেখতেছি, তিনটাকে একসাথে। কি কি? শুধু নিট মুনাফা, কর পরবর্তী নিট মুনাফা দিলে তিনটা সূত্র করে দিব, কোনো কিছু ছক করে বের করা লাগবে না। কর পূর্ব নিট মুনাফা বললে করটা বাদ দিব, তাহলে কর পূর্ব থেকে করটা বাদ দিব, তাহলে নিট মুনাফা পেয়ে যাব। তারপর বাকি তিনটা সূত্র গড় মুনাফার হার, গড় বিনিয়োগ, গড় নিট মুনাফা। আচ্ছা, আর অবচয় ও কর পূর্ব বললে ফার্স্টে অবচয় বাদ দিব, কর পূর্ব নিট মুনাফা পাবো, তারপর কর বাদ দিব, নিট মুনাফা পাবো। আর শুধু নগদ প্রবাহ থাকলে কি করব? শুধু নগদ প্রবাহ থাকলে অবচয়টা বাদ দিব, তাহলে নিট মুনাফা পেয়ে যাব শুধু নগদ প্রবাহ থাকলে। বুঝা গেছে? এই চারটার বাইরে কিন্তু কিছু নাই, একটাই কোনো কিছুই করা লাগবে না, তিনটা সূত্র করলেই হয়ে যাবে। যদি ভগ্নাংশের মূল্য হ্যান ত্যান আরো কিছু দেওয়া থাকে তখন কি করব? সরি ওগুলো বাদ বুঝি দেওয়া নাই, লাগবে না? কি মানে থাকলে? যখন ভগ্নাংশের মূল্য যখন দেওয়া থাকবে তখন ওটা বাদ দিতে হবে না? নিট মুনাফা করার জন্য কিছুই বাদ দেওয়া লাগবে না, নিট মুনাফা করার জন্য এর বাইরে কিছু লাগবে না। এখন দেখো এই যে গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ বের করার জন্য কিন্তু বিনিয়োগ যোগ ভগ্নাংশের মূল্য ভাগ 2, এই সূত্রটার বেলায় এই সূত্র ফলো করা লাগবে। হ্যাঁ, বুঝছি। মানে এই ছকের ভিতর কোন ধরনের
ভগ্নাবশেষ মূল্য আসবে না। এই ছক মানে নিট মুনাফা বের করার জন্য ছকে আমরা কি করি, নিট মুনাফাটা বের করি। ওই নিট মুনাফা বের করার জন্য কোনো ভগ্নাবশেষ মূল্যই আসে না। ক্লিয়ার? নিট মুনাফা বের করার জন্য এখানে দেখো প্রত্যেকটাতেই নিট মুনাফাই বের করছি। কর পূর্ব নিট মুনাফা থেকে কর বাদ দিয়ে নিট মুনাফা বের করছি। অবচয় ও কর পূর্ব নিট মুনাফা থেকে অবচয় আর কর বাদ দিয়ে নিট মুনাফাই বের করছি। নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিয়ে নিট মুনাফা বের করছি। ক্লিয়ার? হ্যাঁ। ভগ্নাবশেষ মূল্য থাকবে কোশ্চেনে। ভগ্নাবশেষ মূল্য থাকলে ভগ্নাবশেষ মূল্য কোথায় লাগবে? গড় বিনিয়োগ বের করতে লাগবে বা অবচয় বের করতে লাগবে। আমাদের অবচয়ের সূত্র কি? অবচয়ের সূত্র কি? মনে নাই? হ্যাঁ, আছে তো। অবচয়ের সূত্র হলো অবচয়। বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তো দেখো, অবচয় বের করতে গেলে কিন্তু ভগ্নাবশেষ মূল্য লাগবে। অবচয় বের করার সময় বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল, তো ভগ্নাবশেষ মূল্য বা লাগতেছে। আবার যখন গড় বিনিয়োগ বের করব, বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2, গড় বিনিয়োগ বের করার সময় যোগ, আর অবচয় বের করার সময় বিয়োগ, বিনিয়োগ থেকে বিনিয়োগের সাথে। গড় বিনিয়োগ বের করার সময় বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। আর সহজে মনে রাখা যায় গড় বের করতেছি তাহলে তো যোগই হবে, গড় আমরা যোগ করে ভাগ করেই বের করি। আর অবচয়ের বেলায় বিয়োগ, বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তো অবচয় গড় বিনিয়োগ বের করার সময় ভগ্নাবশেষ মূল্য লাগবে, কিন্তু নিট মুনাফা বের করার সময় কিন্তু ভগ্নাবশেষ মূল্য লাগবে না। ক্লিয়ার? হ্যাঁ, বুঝছি। তো আমার গড় মুনাফার হার নির্ণয় আমার ফার্স্ট টার্গেট থাকবে কি, নিট মুনাফা বের করা। যদি কোশ্চেনে নিট মুনাফা দিয়ে দেয় তাহলে তো কোনো সমস্যা নেই, তিনটা সূত্র করে অঙ্কটা করে ফেলবো। কোশ্চেনে নিট মুনাফা না থাকলে, যদি কর পূর্ববর্তী নিট মুনাফা থাকে, কর পূর্ববর্তী নিট মুনাফা থেকে করটা বাদ দিব, নিট মুনাফা বের হয়ে যাবে। তারপর বাকি তিনটা সূত্র অ্যান্সার হয়ে যাবে। আর যদি অবচয় ও কর পূর্ব নিট মুনাফা বলে তাহলে ফার্স্টে অবচয়কে বাদ দিতে হবে। অবচয়কে বাদ দিলে কর পূর্ব নিট মুনাফা পাবো, তারপরে কর বাদ দিব তাহলে নিট মুনাফা পাবো, তারপর বাকি তিনটা সূত্র করে অ্যান্সার। আর নগদ প্রবাহ দেওয়া থাকলে কি করব, নগদ প্রবাহ থেকে অবচয়টা বাদ দিব, নিট মুনাফা পেয়ে যাব। ক্লিয়ার? ওকে। এখানে অবশ্যই অবশ্যই যেটার উপর সব থেকে বেশি খেয়াল করতে হবে সেটা হলো এইটা, কর পূর্ববর্তী নগদ প্রবাহ। কর পূর্ববর্তী নগদ প্রবাহ এর মানে কি, অবচয় ও কর পূর্ব নিট মুনাফা। কর পূর্ববর্তী নগদ প্রবাহ মানে অবচয় ও কর পূর্ব নিট মুনাফা। তাহলে অবচয় বাদ দিব, কর বাদ দিব। কর পূর্ববর্তী নগদ প্রবাহ, এছাড়া অন্যগুলো কিন্তু নাম থেকেই বোঝা যায়। এসডব্লিউ করছো যেগুলা ছিল? হ্যাঁ, করছি। আচ্ছা, এসডব্লিউ ছিল সম্ভবত, এই অঙ্কটা এসডব্লিউ ছিল, তাই না? তারিন পেপার মিল। হ্যাঁ, এটা ছিল। আচ্ছা, এটা অ্যান্সার আসছে কত তোমার? একটু দেখে বলতেছি। আচ্ছা, দেখো এই অঙ্কটা কি দেওয়া আছে, অবচয় ও কর পূর্ব নগদ আন্তঃপ্রবাহ। তাহলে আমার কাজ কি হবে, ফার্স্টে নিট মুনাফা বের করা। নিট মুনাফা কিভাবে বের করব, যেহেতু অবচয় ও কর পূর্ব বলছে তাহলে অবচয় বাদ দিব, কর বাদ দিব। যেটা কি আমাদের 16% হচ্ছে? 16%। পড়ে দেখবো আমরা। দেওয়া আছে কি, অবচয় ও কর পূর্ব নগদ প্রবাহ, তাহলে আমরা এই ছকটা করব।
এখানে অঙ্কে কি দেওয়া আছে? অবচয় ও করপূর্ব নগদ প্রবাহ। এটার মানে কি? অবচয় ও করপূর্ব নিট মুনাফা। কয়টা বছরে দেওয়া আছে? 4টা বছরে দেওয়া আছে। তাহলে এই ঘরটা তো লাগবে না। আচ্ছা, প্রথম বছর দেওয়া আছে কত? 50,000। বাংলা করে। তারপরে আসছে 45,000, তারপরে 55,000, আর ফাইনাল ইয়ারে 40,000। হম। আচ্ছা, তারপরে বাদ দিব কি? অবচয়। এখন কথা হলো, অবচয় কি দেওয়া আছে কোশ্চেনে? না, অবচয় বের করতে হবে। আচ্ছা, তাহলে অবচয় বের করি। অবচয় কিভাবে বের করব? 1,50,000 মাইনাস 0 ভাগ 4। বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য। বিনিয়োগ বলতে কি? তারিন পেপার মিল উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য 1,50,000 টাকা ব্যয়ে একটি মেশিন স্থাপন করার বিষয়ে চিন্তা ভাবনা করছেন। আমরা মেশিন কিনবো 1,50,000 টাকা দিয়ে, তাহলে বিনিয়োগ 1,50,000 মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য কোশ্চেনের কোথাও দেখা যাচ্ছে না, তাহলে 0 ডিভাইডেড বাই আয়ুষ্কাল কত? 4 বছর, তাহলে 4 সমান সমান 1,50,000 কে 4 দিয়ে ভাগ দিলে 37,500 না? হ্যাঁ, হুম। তাহলে অবচয় 37,500, 37,500, 37,500, 37,500। এবার কাজ হলো বিয়োগ করা। 50 থেকে 37,500 বাদ দিলে 12,500। 12,500। হ্যাঁ, 12,500। 12,500। 45 থেকে বাদ দিলে 7,500। 7,500। তারপর 17,500, তারপর 17,500। 2,500। হ্যাঁ, তারপর 2,500। ঠিক আছে। এরপরে কি করতে বলছে? কর মাইনাস কর বাদ দিব। কর পূর্ব নিট মুনাফা পেয়ে গেছি। অবচয় বাদ দিছি। ছিল কি? অবচয় ও কর পূর্ব নিট মুনাফা। অবচয় বাদ দিছি, তাহলে বাকি থাকে কর পূর্ব নিট মুনাফা। এখন কর পূর্ব নিট মুনাফা থেকে করটা বাদ দিব, তাহলে নিট মুনাফা হয়ে যাবে। তো কর বাদ দিব। কর আছে কোথায়? বলে দিতে, কর হার 40%। হ্যাঁ, 5,000, 3,000, 12,500 7,000, 1,000। 12,500 40%, 5,000। 5,000। হম। 5, 3, 7, 1। 5, 3, 7, 1। আচ্ছা, এটা বাদ দিলে নিট মুনাফা হয় 7,500, 4,500, 10,000, 10,500, 1,500। 10,500, 1,500। তো এতটুকু তো কোনো সমস্যা হয় নাই, আমরা নিট মুনাফা পেয়ে গেছি। নিট মুনাফা পেলে আমার কাজ কি? গড় নিট মুনাফা বের করবো। ওইটাকে গড় কর পরবর্তী শব্দটা বলছি যে এটা কেটে দিলেও কোনো সমস্যা নাই। গড় নিট মুনাফা বের করব। গড় নিট মুনাফা বের করবো কিভাবে? সবগুলা যোগ। 7,500 যোগ 4,500 যোগ 10,500 যোগ 1,500 ভাগ করবো কত দিয়ে? যেহেতু 4টা আছে, 4 দিয়ে ভাগ। আল্লাহ, আমি গড় দ্বারা ভাগ করছি, কি বলি, অবচয় দিয়ে ভাগ করছি। অবশ্যই দিয়ে ভাগ করবো কেন? গড় বের করার সময় যে কটা সংখ্যা থাকে ওইটা দিয়ে ভাগ। হ্যাঁ, 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 এখন ঠিক হম। আছে। 7, 8, 9, 9, 19,500, 20,000, 24,000, 24, 4, 6,000 হয়। ঠিক আছে। হ্যাঁ, 6,000। হুম। তারপরে কাজ কি? গড় বিনিয়োগ বের করা।
গড় বিনিয়োগ বের করবো কিভাবে? বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য। বিনিয়োগ কত? 1,50,000 টাকা দিয়ে মেশিন কিনছি, যোগ ভগ্নাবশেষ মূল্য কোশ্চেনে নাই, 0, ডিভাইডেড বাই কত? যেহেতু দুইটা, 2 দিয়ে ভাগ। 1,50,000 কে 2 দিয়ে ভাগ করলে হয় 75,000। শেষ, গড় বিনিয়োগ বের করছি। তারপর ফাইনালি আমার গড় মুনাফার হার কিভাবে? গড় নিট মুনাফা 6,000 যেটা বের করছি, ডিভাইডেড বাই গড় বিনিয়োগ 75,000 বের করছি, গুণ কি? 100। যেহেতু হার বের করতেছি, হার মানে গুণ 100। তাহলে হয় কত? 6,000 ভাগ 75,000, 6,000 ভাগ 75,000 গুণ 100 কত আসছে? আমার আসছে 8%। ঠিক আছে, হ্যাঁ 8% আসছে। তোমার মানে আমি 16% মাইক অফ আসছিল, করে ভুল কথা করছিলাম। হ্যাঁ আমি তখন ওই যে অবচয় দিয়ে মানে ভাগ হুম, করছি, পরে মাত্র খেয়াল করলাম। ঠিক আছে, তো বুঝছো? অবচয়, কর হ্যাঁ পূর্ব, বুঝছি। নগদ প্রবাহ থাকলে অবচয় বাদ, কর বাদ, নিট মুনাফা পেয়ে যাব। তারপরে এই 3টা সূত্র অ্যান্সার। এরপরে এইটা ছিল, এখানে কি আছে? ফার্স্টে হলো প্রকল্পের প্রকল্প প্রকল্প ক। প্রকল্প কতে কি দেওয়া আছে? কর পূর্ববর্তী নিট মুনাফা, কর পূর্ব নিট মুনাফা। কর পূর্ব নিট মুনাফা থাকলে কি করতে হবে? নিট মুনাফা বের করার জন্য শুধু করটাকে বাদ দিতে হবে। আমি যদি সূত্রে গিয়ে দেখে আসি একটু। হ্যাঁ কর বাদ দিতে হবে, লাস্টে মনে হয় অবচয় যোগ করতে হবে। অবচয় যোগ করতে হবে। তাই তো করছি এটাতে। তাহলে ভুল করছো, এই দেখো, দেখে নাও। দেখো, যোগ করার কিন্তু কিছুই নেই নিট মুনাফা বের করার জন্য, কোনোটাতেই যোগ করি না। কর পূর্ব নিট মুনাফা বের করবো, শুধু করটা বাদ দিচ্ছি। বুঝছি। ঠিক আছে, তারপর দেখো এই যে অবচয় ও কর পূর্ব থাকলে অবচয় বাদ দিছি, কর বাদ দিছি, যোগ কিন্তু কিচ্ছু হচ্ছে না। নগদ প্রবাহ ছিল, শুধু অবচয় বাদ দিতেছি, যোগ করতেছি না কিন্তু। নিট মুনাফা বের করার জন্য যোগ করার কোনো প্রয়োজন নাই কোনোটাতেই। আমরা ছকের মধ্যে যে নিট মুনাফা বের করব, তার জন্য কোনোটাতেই কোনো কিছু যোগ করার প্রয়োজন নাই। কর পূর্ব থাকলে করটা বাদ, অবচয় ও কর পূর্ব থাকলে অবচয় আর কর বাদ, আর শুধু নগদ প্রবাহ থাকলে অবচয়টা বাদ। ঠিক আছে, হ্যাঁ বুঝছি। তো এই অঙ্কে আমার এখন যেটা আমরা করব সেটাই আছে কি? কর পূর্ব নিট মুনাফা। তাহলে কি শুধু করটাকে বাদ দিব। এই যে প্রকল্প কতে বলে দিচ্ছে কর পূর্ব নিট মুনাফা, কর পূর্ব নিট মুনাফা বললে আমাদের কাজ হলো কর পরবর্তী নিট মুনাফা, বা যদি বলি শুধু নিট মুনাফা নির্ণয় করা। নিট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে শুধু করটাকে বাদ দিব, যেহেতু কর পূর্ববর্তী। কি কি দেওয়া হচ্ছে? 6,500, 5,500, 14,200, 8,360, আর ফাইনালি 12,460। সেখান থেকে কর বাদ দিতে হবে। এখন এই কোশ্চেনের একটা মজার বিষয় হলো, কোথাও কিন্তু কর হার দেওয়া নাই। বলছে কর হ্যাঁ পূর্ব নিট কর হারটা মুনাফা, কিন্তু কোথাও কর হার দেওয়া নাই। এখন তাহলে কি করব? কর কিভাবে বের করব? সবসময় তো 40%ই থাকে, 40% ধরে নেবো। হ্যাঁ, যদি কর হার কোশ্চেনে দেওয়া না থাকে আর কর হার আমার লাগে, তাহলে আমরা 40% ধরে নিব যে কর হার 40%। তো 6,500 40% করলে হয় 2,600। 5,500 40% করলে 2,200। 14,200 40%, 5,680। 8,360-এর 40%, 3,344।
আর 12,460 এইটার 40% করলে হবে 4,984। 4,984। তো কর পূর্ব নিট মুনাফা থেকে আমরা করটা বাদ দিব, তাহলে কি নিট মুনাফা পেয়ে যাব। হ্যাঁ 6,500 থেকে 2,600 বাদ হয় 3,900, তারপরে 3,300, 14,200 থেকে 5,680 বাদ 8,520, 8,360 থেকে 3,344 বাদ হয় 5,016, আর ফাইনালি 12,460 থেকে 4,984 বাদ 7,476। ঠিক আছে, হ্যাঁ তো আমি নিট মুনাফা পেয়ে গেলাম। নিট মুনাফা পেয়ে গেলে আমার কাজ কি, এই যে এই তিনটা করা, গড় নিট মুনাফা, গড় বিনিয়োগ আর গড় মুনাফার হার। তো ফার্স্টে গড় নিট মুনাফা, গড় নিট মুনাফা কিভাবে করব, এই যে উপরে 5টা নিট মুনাফা বের করছি, এই 5টা যোগ করব। 3,900 হ্যাঁ 5টা যোগ যোগ করে 5 দ্বারা ভাগ। 3,300 যোগ 8,520 যোগ 5,016 যোগ 7,476, এই 5টা যোগ করে 5 দিয়ে ভাগ। 5টা যোগ করে 5 দিয়ে ভাগ করলে কত আসে, ক্যালকুলেটরে করে দেখি। 3,900 যোগ 16 3,300 যোগ 8,400, 1,648 টোটাল যোগ করে আসে 28,212। 28,212 কে 5 দিয়ে ভাগ দিলে 5,642.4। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, গড় নিট মুনাফার পর আমার কাজ কি, গড় বিনিয়োগ বের করা। গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ কিভাবে, বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। এই যে প্রারম্ভিক বিনিয়োগ বলে দিতে 65,000 টাকা, লিখলাম হ্যাঁ হ্যাঁ 65,000 যোগ ভগ্নাবশেষ মূল্য 5,000 5,000 ভাগ ভাগ 2। 2। 70,000-কে 2 দিয়ে ভাগ দিলে হয় 35,000। কর বিনিয়োগ পেয়ে গেছি। এবার আমার কোশ্চেন আসলে যেটা চাইছে, গ নাম্বার কোশ্চেন, প্রকল্প ক এর গড় মুনাফার হার কত। তো গড় মুনাফার হার, গড় মুনাফার হার সমান সমান গড় নিট মুনাফা যেটা আমরা পেলাম উপরে, গড় নিট মুনাফা 5,642.4 ডিভাইডেড বাই গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ পেলাম 35,000, গুণ করব এটাকে 100 দিয়ে। তো আবারও ক্যালকুলেটরে করি। 5,642 ভাগ 35,000 গুণ 100, 16.12%। তোমারটা কি হয়েছে? না আমি তো কি বড়লোক করছি, আল্লাহ অবচয় বাদ দিছি, ভগ্নাবশেষ মূল্য যোগ করছি, আবার যোগ করছি। দেখো একবারে সহজ কিন্তু বুঝা, কর পূর্ববর্তী নিট মুনাফা। হ্যাঁ গড় বুঝলাম। মুনাফার হার বের করতে আমার ফার্স্টই লাগবে নিট মুনাফা। তো কর পূর্ববর্তী নিট মুনাফা বলতে তাহলে শুধু করটাকে বাদ দিয়ে দিব, তাহলে নিট মুনাফা পেয়ে যাচ্ছি। আর নিট মুনাফা পেয়ে গেলে আমার নরমাল এই তিনটা সূত্র, যেটা সব অঙ্কেই লাগবে। ওকে। হ্যাঁ বুঝছি এবার। আচ্ছা, এবার যদি প্রকল্প ক্ষয়টা করি, প্রকল্প ক্ষয় কি দেওয়া আছে, বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ কর। ঘ নাম্বার কোশ্চেনে বলছে যে বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। এখন আমরা ইসের ভিত্তিতে, গড় মুনাফার হারের ভিত্তিতে বিনিয়োগ সিদ্ধান্তটা সুপারিশ করব। তো প্রকল্প কয়টা তো পেয়ে গেছি, প্রকল্প ক্ষয়টা বের করি।
প্রকল্প খ। প্রকল্প ক্ষয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে দাও কর পরবর্তী নিট মুনাফা দেওয়া আছে, কর পরবর্তী নিট মুনাফা। আমি বলছি কি কর পরবর্তী থাকলে কর পরবর্তী শব্দটা কেটে দিব, তো কর পরবর্তী শব্দটা কেটে দিলে বাকি থাকে কি নিট মুনাফা। এখন আমরা ছক করে বেরও হ্যাঁ। করি কি নিট মুনাফা, তো সরাসরি আমার নিট মুনাফা দেওয়াই আছে, তাহলে আর করার দরকার নেই কোনো ছক। উম, ক্লিয়ার? তাহলে সরাসরি আমরা এই তিনটা সূত্রে চলে যাব। তিনটা সূত্র কি, ফার্স্টে আমার গড় নিট মুনাফা, গড় নিট মুনাফা সমান সমান 5টা মুনাফা দেওয়া আছে, 5টা যোগ 5 দিয়ে ভাগ। কি কি দেওয়া আছে, 13,000 যোগ 10,000 যোগ 8,000 যোগ 5,800 যোগ 6,000। ঠিক আছে, 5টা নিট মুনাফা দেওয়া আছে, 5টা যোগ করলাম, ভাগ করব 5 দিয়ে। ক্যালকুলেটরে করে দেখি এই 5টা যোগ করলে কত হয়। 13,000 10,000 23,000, 23,000 আর 8,000 31,000, 31,000 6,000 37,000, 37 আর 5 42,800 ডিভাইডেড বাই 5, 8,560 গড় নিট মুনাফা পেয়ে গেছি। গড় নিট মুনাফা পেয়ে গেলে তারপরে গড় বিনিয়োগ বের করি। গড় বিনিয়োগ, গড় বিনিয়োগ কিভাবে করব, বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। বিনিয়োগ দেওয়া আছে খ প্রকল্পের 65,000 টাকা, যোগ ভগ্নাবশেষ মূল্য আছে 5,000, সেমই দুইটার বিনিয়োগ আর ভগ্নাবশেষ মূল্য, ভাগ 2 করলে 35,000ই আসবে। গড় বিনিয়োগও পেয়ে গেলাম। এরপর গড় মুনাফার হার, গড় মুনাফার হার, গড় মুনাফার হার কি, গড় নিট মুনাফা 8,560 ডিভাইডেড বাই গড় বিনিয়োগ 35,000 ইন্টু 100। ক্যালকুলেটরে করি কত হয়, 8,560 ডিভাইডেড বাই 35,000 ইন্টু 100, 24.46%। ঠিক আছে, তাহলে আমাকে বলছে বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো। আমি কি ক প্রকল্পে বিনিয়োগ করতে বলবো না খ প্রকল্পে বিনিয়োগ করতে বলবো? ক প্রকল্পে। শিওর ক প্রকল্পে? হ্যাঁ। কেন ক প্রকল্পে বিনিয়োগ করতে বলবো? তা জানি না, আন্দাজে ডিল মারছি। আচ্ছা, হয় নাই অ্যান্সার। আমরা খ প্রকল্পে বিনিয়োগ করতে বলবো। কেন বলবো দেখো, খ প্রকল্পে বিনিয়োগ করলে আমি 24.46% মুনাফা পাই, গড় মুনাফার হার। গড়ে এভারেজে আমরা মুনাফা করি শতকরা 100 টাকায় 24 টাকা 46 পয়সা। আর ক প্রকল্পে বিনিয়োগ করলে গড়ে 100 টাকায় পাই 16 টাকা 12 পয়সা। তো আমরা ক প্রকল্পে কম মুনাফা পাচ্ছি, খ প্রকল্পে বেশি মুনাফা পাচ্ছি। তো যেখানে বেশি লাভ হয় আমরা সেখানেই বিনিয়োগ করব। ক্লিয়ার? তো গড় মুনাফার হ্যাঁ হার, কতটা মুনাফা পাচ্ছি, যেখানে আমি বেশি মুনাফা পাবো সেখানে বেশি বিনিয়োগ করব। কোথায় বেশি মুনাফা পাই, খ প্রকল্পে, খ প্রকল্পের মুনাফার হার বেশি, তাই খ প্রকল্পে বিনিয়োগ করব। বুঝছো? আমরা এর আগে করছিলাম পেব্যাক সময়। পেব্যাক সময়ের ক্ষেত্রে যেখানে কম সময়ের মধ্যে টাকা ফেরত আসবে সেটাই বিনিয়োগ করব, পেব্যাক সময় কম হলে বিনিয়োগ করব, আর গড় মুনাফার হার বেশি হলে বিনিয়োগ করব। হ্যাঁ, বুঝতে পারছি। এখন একটা অঙ্ক করবা, এই দুটো তো এসডব্লিউ ছিল, হ্যাঁ, দিন। এই অঙ্কটা করো। এটা কি? আচ্ছা পড়ে দিই উদ্দীপকটা। এখানে লিখছি কি, জনাব আসিফ চাকা লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক। তিনি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য 6% মূলধন ব্যয় অনুমান সাপেক্ষে
দুইটি প্রকল্পের মূল্যায়ন করছেন। নিম্নে প্রকল্প দুইটি সম্পর্কে তথ্যাবলী উপস্থাপন করা হলো। বছর ০১ ২ ৩ ৪ ৫ প্রকল্প ক -১,২০,০০০ টাকা। এই -১,২০,০০০ দিকে আমরা বুঝতে পারতেছি কি এই ১,২০,০০০ হলো আমার বিনিয়োগ। নগদ আন্তঃপ্রবাহ না এটা না, নাকি? এটা হলো নগদ বহিঃপ্রবাহ। মাইনাস যেটা থাকে। এই প্লাস গুলো ও হলো আন্তঃপ্রবাহ। ৩০,০০০, ৩০,০০০, ৩০,০০০ এগুলো হলো আন্তঃপ্রবাহ। আর যেটা মাইনাস ০ বছরে যে টাকাটা হুম, মাইনাস থাকে ওটা হলো নগদ বহিঃপ্রবাহ বা ওইটাকে আমরা বিনিয়োগ বলি সহজে। ০ বছরে যে টাকাটা মাইনাস থাকে সেটা হলো বিনিয়োগ। তার মানে প্রকল্প কতে আমি ১,২০,০০০ টাকা বিনিয়োগ করতেছি। বিনিয়োগ করে ১ম বছর পাচ্ছি কি ৩০,০০০, দ্বিতীয় বছরও ৩০, তৃতীয় বছরও ৩০, চতুর্থ বছরও ৩০, পঞ্চম বছরও ৩০,০০০। পরিশোধকাল ৪ বছর। পরিশোধকাল মানে কি? পেব্যাক আয়ুষ্কাল। সময়, পেব্যাক সময়। ও আচ্ছা। আমরা যে অঙ্ক করছি না গড় মুনাফার হার আগের পিবিপি, পেব্যাক হ্যাঁ। পিরিয়ড ওইটাই হলো পরিশোধকাল, পেব্যাক পিরিয়ড। তারপর দেখো গড় মুনাফার হার লেখা আছে একটা কোশ্চেন বোধক চিহ্ন দেওয়া। তারপর লেখা নিট বর্তমান মূল্য ৬,৩৭০ আইআরআর। আমাদের এই অধ্যায়ে কোশ্চেন আছে কিন্তু ৪ টা। পেব্যাক পিরিয়ড, গড় মুনাফার হার, নিট বর্তমান মূল্য, আইআরআর। ওই ৪ টাই এখানে উল্লেখ করা আছে। তার মধ্যে গড় মুনাফার হারটা দেওয়া নাই, সেখানে কোশ্চেন বোধক দেওয়া। গ নাম্বার কোশ্চেন দেখো কি বলছে? প্রকল্প ক এর গড় মুনাফার হার নির্ণয় করো। ওকে? এই যে প্রকল্প ক এটার গড় মুনাফার হার বের করতে বলছে। পারবা? বুঝছি কিন্তু কেমন যেন একটু ক্রিটিক্যাল টাইপের লাগতেছে। আ এমনিতে অঙ্ক সহজ আছে, অঙ্কে কোনো সমস্যা নাই। কিন্তু উদ্দীপকটা কেমন জানি একটু ক্রিটিক্যাল দেখতে। হ্যাঁ, ছকটাও। আচ্ছা, এইখানে সবথেকে বড় কনফিউশন যে জিনিসটা সেটা আমি বলে দিই। এই ৩০,০০০ টাকা, ৩০,০০০ যে ৫ টা দেওয়া ক প্রকল্পের, এই ৩০,০০০ কি নিট মুনাফা না নগদ প্রবাহ? এটা কিন্তু স্পেসিফিক ভাবে কোশ্চেনে কোথাও বলা নাই। দেখো বলছে কি নিম্নে প্রকল্প ২ টি সম্পর্কে তথ্যাবলী উপস্থাপন করা হলো। তথ্য বলে ০ বছরে -১,২০,০০০, ১, ২, ৩, ৪, ৫ এ সবগুলাতেই ৩০,০০০ টাকা করে লেখা। এখন এই ৩০,০০০ টাকা কি নগদ প্রবাহ না নিট মুনাফা? নিট মুনাফা হলে আমরা জানি যে একভাবে অঙ্কটা করব। আর নগদ প্রবাহ হলে একভাবে করব। এই নগদ প্রবাহ হলে কি করব? অবচয় বাদ দিয়ে নিট মুনাফা বের করে নিব। আর সরাসরি নিট মুনাফা দেওয়া থাকলে আমাদের নিট মুনাফা কিছুই বের করা লাগবে না। আমরা জাস্ট ৩ টা সূত্র করে অঙ্কটা করে ফেলব। তাই না? আর যদি নিট মুনাফা হয় তাহলে আমরা এই ৩ টে সূত্র করেই তো হয়ে যাবে অঙ্কটা। আর যদি নিট মুনাফা না হয়ে নগদ প্রবাহ হয় তাহলে কি? নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিয়ে নিট মুনাফা বের করে নেওয়া লাগবে। তারপর ওই বাকি ৩ টা হ্যাঁ, সূত্র। বুঝছি। কিন্তু এটা কি আসলে? আমার তো নগদ প্রবাহ মনে হচ্ছে। আচ্ছা, মনে হইলে কিন্তু হবে না। তার পিছনে যুক্তি থাকবে, কারণ থাকবে। কি জানি অঙ্কটা জানি কেমন লাগতেছে। আচ্ছা, দেখো তুমি যে বলছো তোমার নগদ প্রবাহ মনে হচ্ছে, তোমার মনে হওয়াটা কিন্তু ঠিক আছে। এগুলা ৩০,০০০ এগুলা নগদ প্রবাহই। এগুলা নিট মুনাফা না। তবে তুমি বলতেছো কি অনুমান করে। এখন পরীক্ষার হলে তো অনুমান করে কোন একটা জিনিস বুঝলে হবে না। ওটা সিওর থাকা লাগবে যে কেন এটা নগদ প্রবাহ। হ্যাঁ, এটা নগদ প্রবাহ কিন্তু আমি জানবো কেন এটা নগদ প্রবাহ। কেন নগদ প্রবাহ দেখো, পরিশোধকাল মানে কি? আমি কত সময় পর টাকাটা ফেরত পাই। আমি বিনিয়োগ করতেছি কত? ১,২০,০০০। ৩০,০০০ করে পরিশোধকাল দেখো ৪ বছর লেখা আছে। এই ৩০,০০০ যোগ ৩০,০০০ যোগ ৩০,০০০ যোগ ৩০,০০০ যোগ করলে কিন্তু ৪ বারই ১,২০,০০০ টাকা হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে তো। তাহলে এই ৩০,০০০ টাকা এগুলা কিন্তু নিট মুনাফা না। কারণ আমার নগদ ১,২০,০০০ টাকা চলে যাইতেছে আর ৪ বছরে ১,২০,০০০ টাকা পাইতেছি বলতেছে, যোগ করে দেখতেছি পাইতেছি। তাহলে এগুলা কি নগদ টাকা পাইতেছি। মিলে গেছে আমার। যদি এটা নিট মুনাফা হইতো তাহলে তো আর ৪ বছরে ১,২০,০০০ হইতো না। কারণ ৪ বছরে ১,২০,০০০ যাইতেছে, ৪ বছরে ওরা বলতেছে পরিশোধকাল ৪ বছর। ৪ বছরের টাকাটা পাইতেছিও। আর এই ৪ টা যোগ করে দেখলাম যে ১,০০,০০০ বেশি হয়। বুঝছো ব্যাপারটা? হ্যাঁ, বুঝছি। এটা বরিশাল বোর্ড ২০১৭ সালে আসছিল এই কোশ্চেনটা।
আচ্ছা, করো তো এখন, দেখি পারো কিনা। অবচয়টা বের করে বিয়োগ করছি, তারপরে পাইলাম নিট মুনাফা। হ্যাঁ, অবচয় বাদ দিতে হবে না? ঠিক হ্যাঁ, করছি। হ্যাঁ, তারপরে নেট মুনাফা পাইছি, তারপরে আবার অবচয় হচ্ছে, তারপরে হচ্ছে গড় পরবর্তী মুনাফা যে সবগুলো যোগ করে 5 দ্বারা ভাগ করে বের করলাম, তারপরে আবার গড় বিনিয়োগ বের করেছি, তারপরে তো ওই সূত্রটা দিয়ে বসিয়ে দিচ্ছি। আচ্ছা, এই কোশ্চেনে আমাকে বলছে কি গ নাম্বারে প্রকল্প কয়ের গড় মুনাফার হার নির্ণয় করো। গড় মুনাফার নির্ণয়ের জন্য আমাকে প্রকল্প কয়ের কি দেওয়া আছে, আমরা কোশ্চেনে এক্সাক্ট বলে দেয় নাই কি দেওয়া আছে, কিন্তু আমরা দেখে বুঝতে পারছি যে এগুলা নগদ প্রবাহ বা নগদ আন্তঃপ্রবাহ। কিভাবে বুঝলাম যে 1 লক্ষ 0 বছরে 1,20,000 মাইনাস, 0 বছরে 1,20,000 মাইনাস মানে এটা বিনিয়োগ। আর এখানে পরিশোধ কাল পেব্যাক বলে দিচ্ছে 4 বছর। তো এই প্রথম 4 বছরের টাকাগুলো যোগ করলে 1,20,000 হয়। তো যেহেতু এই চারটা যোগ করে 1,20,000 হয়, তাহলে 1,20,000 টাকা পাইছি আমরা। টাকা পেলে সেটা তো আর নেট মুনাফা না, টাকা হলো নগদ প্রবাহ। তার মানে এখানে কোশ্চেনে নগদ প্রবাহ দেওয়া আছে। এই নগদ প্রবাহ থেকে আমাকে নিট মুনাফা বের করতে হবে। নগদ প্রবাহ থেকে কিভাবে নিট মুনাফা বের করা যায়? অবচয় বাদ দিয়ে। নগদ প্রবাহ প্রতি বছরই দেওয়া আছে কত? 30,000, 30,000, 30,000, 30,000, 30,000। এখান থেকে আমরা অবচয় বাদ দিব। এখন উদ্দীপকের কোথাও কি অবচয় দেওয়া আছে? না, নাই। তাহলে আমাদের অবচয় বের করে নেওয়া লাগবে। অবচয় কিভাবে করা যায়? বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল। বিনিয়োগ আছে কত? 1,20,000 টাকা, মাইনাস ভগ্নাবশেষ মূল্য তো কোথাও দেখতেছি না, তাহলে মাইনাস 0। বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আয়ুষ্কাল কত? 5 বছর। তাহলে হয় কত? 24,000। অবচয় পেলাম। তাহলে অবচয় 24,000 বসাই দিই সবগুলা। 24, 24, 24, 24,000, 24,000। তো 30,000 থেকে 24,000 বাদ দিলে নিট মুনাফা 6,000, 6,000, 6,000, 6,000, 6,000। ওকে, যেহেতু নিট মুনাফা পেয়ে গেছি, এবার গড় নিট মুনাফা বের করি। গড় নিট মুনাফা কিভাবে? সবগুলা নিট মুনাফার যোগ। তার মানে 6,000 যোগ 6,000 যোগ 6,000 যোগ 6,000 অ্যাগেন 6,000 যোগ করে 5টা ডিভাইডেড বাই 5। 30 ডিভাইডেড বাই 5 করলে সেই 6,000ই আসবে। তারপর গড় বিনিয়োগ। গড় বিনিয়োগ কিভাবে? বিনিয়োগ 1,20,000 যোগ ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য কত? 0 ডিভাইডেড বাই 2 ভাগ 2। 1,20,000 কি 2 দিয়ে ভাগ দিলে 60,000। এবার গড় মুনাফার হার সমান সমান 6,000 ডিভাইডেড বাই 60,000 গুণ 100 সমান সমান 10%। তোমারও তো 10%ই হয়েছে, তাহলে ঠিক আছে। ওকে। আর এই অঙ্কটার মাধ্যমে আমাদের চ্যাপ্টার শেষ হলো। তো একটা যদি ছোট্ট রিভিশন দিই আবার, আমাদের গড় মুনাফার হার যদি নির্ণয় করতে বলে, তাহলে আমার কি লাগবে? অবশ্যই নিট মুনাফা লাগবে। কোশ্চেনে নিট মুনাফা দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। না থাকতে যদি নগদ প্রবাহ থাকে, তাহলে কি 3টা ভিন্ন জিনিস থাকে, 4টা ভিন্ন অবস্থা হইতে পারে।
এক হলো নিট মুনাফা দেওয়া আছে, অথবা নিট মুনাফা দেওয়া না থাকলে বাকি তিনটা। বাকি তিনটে কি? নগদ প্রবাহ দেওয়া আছে। যেমন এই অঙ্কটাতে নগদ প্রবাহ দেওয়া ছিল। নগদ প্রবাহ দেওয়া থাকলে কি করব? নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিয়ে নিট মুনাফা বের করব। আমাদের টোটাল ৪ টা সিচুয়েশন হইতে পারে। ৪ টা সিচুয়েশনের মধ্যে একটা হলো নগদ প্রবাহ দেওয়া আছে। নগদ প্রবাহ দেওয়া থাকলে আমরা অবচয় বাদ দিয়ে নিট মুনাফা বের করব। যেটা আমরা লাস্ট অঙ্কটা করলাম। তার আগে যেটা করলাম, তার মধ্যে কি ছিল আমাদের? কর পূর্ববর্তী নিট মুনাফা দেওয়া থাকতে পারে। কর পূর্ববর্তী নিট মুনাফা। সেক্ষেত্রে কর বাদ দিয়ে নিট মুনাফা বের করে নিব। আরেকটা হলো সরাসরি কর পরবর্তী নিট মুনাফা বা নিট মুনাফা দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে নিট মুনাফা বের করা লাগবে না, আমরা জাস্ট ৩ টা সূত্র করে অঙ্কটা করে দিব। আর একটা থাকতে পারে কি? অবচয় ও কর পূর্ব নিট মুনাফা। অবচয় ও কর পূর্ব হ্যালো নিট মুনাফা ভাইয়া, আপনি থাকলে কি মাইক অফ করে কথা বলছেন নাকি? কিছু শোনা যাচ্ছে না? না, এই তো মাইক্রোফোন অন করো তো। শুনতেছো? হ্যালো? হ্যালো? শুনতেছো না? হ্যালো? আচ্ছা, আমাদের গড় মুনাফার হারে ৪ টা অঙ্ক থাকতে পারে। আমরা ৪ টাই আজকে দেখলাম। প্রথমে দেখলাম কি? যদি অবচয় ও কর পূর্ব নিট মুনাফা থাকে তাহলে কিভাবে করব? অবচয় ও কর পূর্ব নিট মুনাফা থাকলে ফার্স্টে অবচয় বাদ দিব, কর পূর্ব নিট মুনাফা পাবো, তারপর কর বাদ দিব, নিট মুনাফা পাবো। নিট মুনাফা পেলে আমরা সূত্র ৩ টা করব। গড় নিট মুনাফা, গড় বিনিয়োগ, গড় মুনাফার হার। তারপর দেখলাম কর পূর্ব নিট মুনাফা থাকলে কর বাদ দিয়ে নিট মুনাফা বের করব। তারপর গড় নিট মুনাফা, গড় বিনিয়োগ, গড় মুনাফার হার। আর এরপরে দেখলাম যদি সরাসরি নিট মুনাফা দিয়ে দেয় তাহলে ওই ৩ টা সূত্রই করা, নিট মুনাফা বের করা লাগবে না। আর লাস্ট দেখলাম নগদ প্রবাহ দিয়ে দিলে কিভাবে অঙ্কটা করব। নগদ প্রবাহ দিয়ে দিলে নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিয়ে নিট মুনাফা বের করে অঙ্কটা আমরা করে ফেলবো। তো এর বাইরে আমাদের গড় মুনাফার হারের আর কোনো সমস্যা হবে না। তো চ্যাপ্টার শেষ।